অনিন্দিতা মিত্রের লেখা গল্প বাঁচার লড়াই। সিটি অটো ধরবার জন্য হিলকাট রোডে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি উল্টো ফুট থেকে এগিয়ে আসছে তানিয়া। আমাকে দেখতে পেয়েই যে ও ওইভাবে ছুটছে তা বুঝতে অসুবিধা হলো না। একেবারে সামনাসামনি, তাই এড়িয়ে যাওয়ারও উপায় ছিল না। পরনে একটা খুব সাধারণ চুড়িদার, হালকা প্রসাধনীতে অদ্ভুত সুন্দর লাগছিল তানিয়াকে। কলেজে ছেলেদের হার্টথ্রব ছিল তানিয়া। পড়াশোনা, নাচ, গান সব দিক দিয়ে পারদর্শী, সর্বোপরি অসাধারণ সুন্দরী। কলেজের এমন কোনো ছেলে ছিল না যে একবারের জন্য ওর প্রেমে পড়েনি। কিন্তু তানিয়া কাউকেই কাছে ঘেঁষতে দিত না। কিন্তু সেই তানিয়া সবাইকে অবাক করে দিয়ে ওদেরই পাড়ার একটা ছেলের সাথে লাস্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার ঠিক আগে পালিয়ে বিয়ে করলো। কেউ ভাবতে পারেনি তানিয়া এমন করতে পারে। তানিয়া লোকজনের সামনে জড়িয়ে ধরলো আমাকে। আশেপাশের লোকজন হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল। আমার মুখের ইতস্তত ভাবকে পাত্তা না দিয়ে একরাশ উচ্ছ্বাসের সাথে বলল, কতদিন পর দেখলাম তোকে। দূর থেকে দেখেই বুঝেছি এটা দিতি ছাড়া আর কেউ হতেই পারে না। কেমন আছিস রে? মুখে হাসি টেনে বললাম, ভালো আছি। কলেজ ছাড়ার পরেই প্রথম দেখা। কি করছিস এখন তুই? আর তোর হাজব্যান্ড কি করেন? আমি বিএসএনএলের অফিসে চাকরি করি, আর ও ব্যাংক ম্যানেজার। বাব্বা, এত টাকা দিয়ে কি করবি? হেসে ওঠে তানিয়া। অনেক জোড়া চোখ এদিকেই ঘোরাফেরা করছিল। ও শিলিগুড়িতে এসেছে সেটাও বান্ধবীদের মুখে শুনেছি। রাস্তায় দু একবার দেখেওছি, কিন্তু সন্তর্পণে এড়িয়ে গেছি। অবশ্য ও আমাকে দেখেনি। কিন্তু আজ একেবারে সামনাসামনি। তানিয়ার আবেগ দেখে মনটা যেন কেমন করে উঠল। কত সময় একসাথে কাটিয়েছি আমরা। কলেজে, ক্যান্টিনে, পড়ার ব্যাচে। লোকজনের কৌতূহলকে আর প্রশ্রয় না দেবার জন্য বললাম, চল ওই ফুটে রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে কথা হবে। শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে ঢুকে দুজনে বসলাম। কফি আর কিছু খাবারের অর্ডার দিয়ে বললাম, তারপর বল কেমন আছিস? আছি একরকম রে। তানিয়ার হাসি মুখের মাঝে চোখটা যেন অন্য কথা বলল। মনের ব্যথা বুঝি চোখে ধরা পড়ে যায়। তানিয়া নিমেষেই নিজেকে সামলে নিয়ে বলল, দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল বল। কলেজ থেকে সবাই মিলে এখানে একবার খেতে এসেছিলাম, মনে আছে তোর? তারপর সে কি অবস্থা। হো হো করে হেসে ওঠে তানিয়া। আমি মুচকি হাসি। হ্যাঁ রে, সব মনে আছে। দাম দেখে সবার মাথা খারাপ। তারপর নান আর এক প্লেট বাটার পনির নিয়ে 4-5 জন মিলে খেয়েছিলাম। তানিয়া মলিন হাসে। সেই দিনগুলোই ভালো ছিল রে। সব কেমন ওলটপালট হয়ে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য বললাম, তোর রূপে তো এতটুকু ভাটা পড়েনি। একই রকম আছিস। তুই কম কিসে? কলেজে কিন্তু এত সুন্দরী ছিলি না সত্যি। কফির কাপে চুমুক দিয়ে হাসলাম। তাই নাকি? তানিয়াকে ভালো করে দেখছিলাম। ওর বড় বড় চোখে সেই আগের মতোই অদ্ভুত একটা সরলতা। ভেবেছিলাম দু একটা কথা বলে কোনো একটা অজুহাতে বেরিয়ে যাব। কিন্তু তানিয়ার সাথে কথা বলে কেন জানি না ভালো লাগছিল। সেই তানিয়া আজও একই আছে। ও পালিয়ে যাওয়ার পর নানাজনের মুখে নানা কথা শুনেছিলাম, বেশিরভাগই ওর চরিত্র নিয়ে। জানিস দিতি, কিছুদিন হলো কলকাতার সব পাঠ চুকিয়ে শিলিগুড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি শুনেছি। তানিয়ার হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। তপনের বন্ধুর মুখেই শুনেছিস নিশ্চয়ই। তপনের যে বন্ধু কলকাতায় থাকতো সেই কিছুদিন হলো ফিরে এসেছে এবং মৃত বন্ধুর শোকে বিহ্বল হয়ে তানিয়ার যাবতীয় ঘটনা ফলাও করে সবাইকে বলে বেরিয়েছে। আমি ওর সম্পর্কে অনেক কিছু জানি, সেটা বুঝতে দিতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গেছে। অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ মানে ঠিক ওইভাবে না, ওর মুখ থেকে। তানিয়া স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। আমি আগেই শুনেছি রে, তপনের বন্ধু নিখিল আমার সম্পর্কে অনেক কথা সবাইকে বলে বেরিয়েছে। কিন্তু ঠিক কি কি বলেছে বলবি? অবশ্য আন্দাজ করতে পারছি ও কি বলতে পারে। আমি চুপ করেছিলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তানিয়া এবার মৃদু হাসে। কি বলেছে? তানিয়া কলকাতায় কিছুদিন সংসার করে অসুস্থ স্বামীকে ছেড়ে এক ডাক্তারের প্রেমে পড়ে তার সাথে থাকতে শুরু করে, আর হাসপাতালে বিনা চিকিৎসায় তপন মারা যায়। তানিয়ার চরিত্রের ঠিক নেই। এই সবই তো। আশ্চর্য হয়ে গেলাম। তানিয়া যা যা বলল ঠিক এই ধরনের কথাই আমি শুনেছি। আরও শুনেছিলাম ডাক্তারের সাথে ওর অবৈধ সম্পর্কের জেরে একটা বাচ্চাও হয়।
ওই ডাক্তারের টাকা পয়সা নিয়েই নাকি নার্স হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমাকে চুপ থাকতে দেখে বলল, ও এবার বুঝলাম তোর অস্বস্তির কারণ। এই কথাগুলো কলকাতার অনেকেই জানে, আর তুইও ধরে নিয়েছিস আমি। এবার চোখ দুটো ছলছল করে ওঠে তানিয়ার। ওর জীবন সম্পর্কে সব জানার পর একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, কিন্তু আজ ওর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যা শুনেছি তার পিছনে হয়তো অন্য আর একটা গল্প আছে, আর সেই গল্পটা একমাত্র তানিয়াই বলতে পারবে। আর লুকোচুরি খেলার কোনো অর্থ হয় না, তাই বললাম, আমি তোর মুখে সত্যিটা শুনতে চাই। তানিয়া রুমাল দিয়ে চোখের কোণে জলটা মুছে নিয়ে বলল, তাই যদি হতো তবে তুই আগেই জানতে চাইতিস, লুকোতিস না। ছাড় এসব, সত্যি মিথ্যা পাপুণ্য সব গুলিয়ে গেছে রে। যা শুনেছিস সব সত্যি। এবার উঠি রে, তোর অনেক দেরি করিয়ে দিলাম। তানিয়া আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। টেবিলে টাকা রেখে ছুটলাম। তানিয়া হনহন করে হাঁটছিল। তানিয়া, আমি সত্যিটা জানতে চাই, প্লিজ এভাবে যাস না। থমকে দাঁড়ালো তানিয়া। পাশে গিয়ে হাতটা চেপে ধরলাম। তুই এই চরিত্রহীনার জীবনের ইতিবৃত্ত শুনতে চাস? বিশ্বাস হবে? আকুলভাবে বললাম। হঠাৎ করে ওইভাবে তো চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। তারপর যখন নানাজনের মুখে নানা কথা শুনলাম, মিথ্যে বলবো না, বিশ্রী একটা ধারণা তৈরি হয়েছিল। কিন্তু তোর সাথে কথা হওয়ার পর আর কিছু বলতে পারছিলাম না। তানিয়া বলল, কাল একবার আসিস আমার ফ্ল্যাটে, সবুজ বসুন্ধরা অ্যাপার্টমেন্ট, কলেজ পাড়া। তানিয়া সব কথা না শোনা অবধি শান্তি পাচ্ছিলাম না। অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হলাম। নারীবাদ নিয়ে বড় বড় কথা বলি, অথচ যখন কেউ একজন নারীর চরিত্রে কলঙ্ক লেপন করে তখন নির্দ্বিধায় মেনে নিই, সত্যতা বিচারে তোয়াক্কা করি না। কলিং বেলটা টিপতেই দরজা খুলে দিল তানিয়া। গতকালের মতো আবেগ নেই ওর চোখে মুখে, বরং ভীষণ একটা ক্লান্তি। ভেতরে আয়, অফিস থেকে এসেছিস বুঝি? একটু বস, আমি চা নিয়ে আসি। ভেতরে চলে গেল তানিয়া। ঘরে খুব বেশি আসবাবপত্র নেই, কিন্তু পরিপাটি করে সাজানো শোকেজের উপর একটা খুব মিষ্টি বাচ্চা ছেলের ছবি। বুঝলাম ও ছেলে। একটা বেডরুমের 850 স্কোয়ার ফুটের মতো ছোট ফ্ল্যাট। কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে এলো তানিয়া। চায়ের কাপটা হাতে দিয়ে জিজ্ঞেস করলো, চিনতে অসুবিধা হয়নি তো? না। এটা তো ছেলে? হ্যাঁ, অর্ক, হোস্টেলে থাকে। ইতস্তত করে বললাম। তানিয়া, তুই আমাকে ভুল বুঝিস না। মৃদু হাসলো তানিয়া। তোকে কেন ভুল বুঝবো রে? সবাই যা ভাবে তুইও তাই ভেবেছিস, কিন্তু সত্যিটা কেউ জানতে চায় না। ভাবে যা রটে তার কিছু কিছু বটে। একটু থেমে তানিয়া বলল, মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি ভেবে নিজেকে সান্ত্বনা দিই জানিস? সীতার মতো সতীসাধ্যী নারীকেও যদি অগ্নি পরীক্ষা দিতে হয় তো আমি কে? আমি ওর হাত দুটো ধরে বললাম, আমি আজও বুঝে উঠতে পারিনি তোর মতো একটা মেয়ে কি করে ফাইনাল পরীক্ষার আগে কলেজ ছেড়ে ওই বাউন্ডুলে ছেলেটার সাথে পালিয়ে যায়। জানিস, ভীষণ রাগ হয়েছিল তোর উপর। একবার ঘূর্ণাক্ষরেও বুঝতে দিসনি তোদের এই সম্পর্কের কথা। তানিয়া এবার কোনো ভনিতা না করেই শুরু করলো ওর জীবনের কদর্য ইতিহাস। পরীক্ষা তখন সামনে। আমার একটাই লক্ষ্য, ভালো রেজাল্ট করতে হবে। তুই তো জানিস, বাবা হঠাৎ মারা যাওয়ার পর ঠাকুরদার বাড়িতে আমাদের জায়গা হয়নি। মা আর আমি মামার বাড়িতে থাকতাম। মায়ের আমাকে নিয়ে খুব ভয় ছিল। মাঝে মাঝেই বলতো, এত আগুন রূপ ভালো না মা, সাবধানে থাকবি। মামার বাড়িতে আসার কিছুদিন পর থেকেই লক্ষ্য করলাম, স্নেহের আছিলাই যখন তখন মামা গায়ে হাত দেয়। একদিন মামা সবার অলক্ষ্যে এমন কুপ্রস্তাব দিল যে লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছিল। থুতু ছিটিয়ে দিয়েছিলাম মুখে। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। মামা ওই অপমান ভুলতে পারিনি। আমাকে চোখ রাঙাতো, যদি মামার কথা না শুনি বা কাউকে কিছু বলি আমাদের ঘর থেকে বের করে দেবে। নিজের ঘরেই নিজেকে বাঁচিয়ে রাখা কতটা কষ্টের তা তুই বুঝবি না। অনেকবার ভেবেছি তোকে বলবো, কিন্তু লজ্জায় ঘৃণায় বলতে পারিনি। বিশ্বাস কর, প্রতিটা মুহূর্ত ভয়ে ভয়ে থাকতাম। মা হয়তো কিছুটা বুঝতো, কিন্তু প্রকাশ করতো না। মামির চোখে শুল হয়ে উঠছিলাম দিন দিন। উঠতে বসতে মামির কথা শুনতে হতো। হয়তো মামিও কিছু বুঝতে পেরেছিল। হঠাৎ একদিন পাশের বাড়ির ভাড়াটে তপন প্রপোজ করলো। সরাসরি না করেছিলাম।
দিনের পর দিন ও আমার উত্তরের জন্য অপেক্ষা করত, পাগলামি করত, কিন্তু আমি রাজি হইনি। যখন তখন রাস্তায় পথ আটকাতো। একদিন মামা রাস্তায় ওর সাথে কথা বলতে দেখে ফেলল। বাড়িতে ফিরতেই সবার সামনে বেল্ট দিয়ে মারল। কোনো অন্যায় না করেও মামা মামির কাছ থেকে যে সমস্ত সার্টিফিকেট পেলাম তা মুখে উচ্চারণ করা যায় না। মা চুপ করে সব দেখল, কোনো প্রতিবাদ করল না। ভীষণ রাগ হয়েছিল জানিস, কিন্তু পরে বুঝেছিলাম অসহায় আমার মা, কী বা বলতো। তপন সব শুনে বলল ও আমাকে বিয়ে করে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। তপন অনাথ ছিল, এখানে ও চায়ের কোম্পানিতে কাজ করত। বলল আমাদের বিয়ে হয়ে গেলে মাকেও আমাদের কাছে নিয়ে আসবে। ওর কথায় ওর আচরণে কী ছিল জানি না, বিশ্বাস করলাম ওর সব কথা। পতঙ্গের মতো ঝাঁপ দিলাম। বুঝতে পারছিলাম না যা করছি ঠিক কি না, কিন্তু মুক্তি চেয়েছিলাম। ওর সাথে পালিয়ে গেলাম। ভেবেছিলাম মাকে নিয়ে আসব, পরীক্ষাটা দেব, কিন্তু কোনো কিছুই হলো না। মামা কিডন্যাপিংয়ের কেস করল। ও বুঝিয়ে বলল কলকাতায় এর আগে ও কাজ করত, পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে ওখানে গিয়ে থাকব, তারপর ফিরে আসব। ওর সাথে চলে গেলাম কলকাতায়। মুক্তি চেয়েছিলাম, কিন্তু এক নরক থেকে ঢুকলাম আর এক নরকে। চোখটা বারবার জলে ভরে উঠছিল তানিয়ার। কয়েকটা দিন ওর বন্ধুর বাড়িতে ছিলাম, কিন্তু সেই বন্ধুও একদিন ওর অনুপস্থিতিতে গায়ে হাত দেবার চেষ্টা করলো। ঠাটিয়ে চড় মেরেছিলাম জানিস। তারপর সে আর রাখতে চাইনি আমাদের। এলাম ভাড়া বাড়িতে। একটা কোম্পানিতে কাজে ঢুকেছিল, কিন্তু সব টাকা মদ আর কাশির সিরাপের পিছনেই খরচ করে ফেলত। ও যে ড্রাগ অ্যাডিক্টেড পরে বুঝলাম। ওর অত্যাচার দিন দিন বেড়ে চলছিল। অকারণে ভীষণভাবে সন্দেহ করতো আমাকে, সাথে অকথ্য গালিগালাজ, নোংরা কথা, আমার গা ঘিনঘিন করত। সিগারেটের ছ্যাঁকা, মারধর ইত্যাদি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। অবাক হয়ে ভাবতাম, এই সেই তপন যে ঘন্টার পর ঘন্টা আমাকে একটু দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, পৃথিবীর সব সুখ পায়ে ঢেলে দেবার স্বপ্ন দেখাতো। তানিয়া সামান্য হাসল। একটু ভালোবাসার লোভে সব কিছু ভুলে ওর হাত ধরে বেরিয়েছিলাম। পেটে ভাত না থাকলে ভালোবাসা সত্যিই উবে যায় রে। জানিস দিদি, দুবেলার ভাতটুকু ঠিক করে জুটত না। অগত্যা একদিন এইচএসের সার্টিফিকেট সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু ওই ডিগ্রিতে কী কাজ পাবো বল? পাশের ঘরের এক অবাঙালি বউ আমার অবস্থা দেখে এক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সেনের ডিসপেন্সারিতে নাম লেখানোর কাজে লাগিয়ে দিল। খুব যত্ন করে কাজ করতাম। বাচ্চাদের হাইট ওয়েট মেপে লিখে রাখতাম। এক এক করে সিরিয়ালি এন্ট্রি করতাম। রুগী দেখা শেষ হলে ক্লিনিক পরিষ্কার করে তবে ছুটি। ডাক্তার সেনও আমার কাজে সন্তুষ্ট ছিলেন। তপন একটা সময় কাজ ছেড়ে দিল। পুরো সংসারটাই আমি চালাচ্ছিলাম, কিন্তু দিন দিন ওর শরীর খারাপ হচ্ছিল। একটা সময় বিছানায় পড়ল। ওঠার ক্ষমতা ছিল না জানিস, পাগলের মতো করত। হাতে পায়ে ধরতো মদ খাওয়ার জন্য। ডাক্তার সেনের সাহায্য নিয়ে হসপিটালে ভর্তি করালাম। দীর্ঘদিন ধরে মদ খেয়ে দুটো কিডনি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। কিডনি সংযোজন অথবা ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক টাকার দরকার তখন। চোখের সামনে দেখছি মানুষটা একটু একটু করে মরছে। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবিষ্কার করলাম আমি প্রেগনেন্ট। তানিয়া চুপ করল। ঘর জুড়ে একটা নিস্তব্ধতা। আমার মুখে কথা সরছিল না। যেমনই হোক, স্বামী তো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ওর সেই বন্ধুর কাছে সাহায্য চাইলাম, কিন্তু পরিষ্কার না করে দিল। কেউ পাশে দাঁড়ালো না। শেষে সাহায্য চাইলাম ডক্টর সেনের কাছে। টাকা দিতে রাজি হলেন, কিন্তু শর্ত তার বাড়িতে অসুস্থ মায়ের দিনরাত সেবা কার্যে অনির্দিষ্টকালের জন্য বহাল হতে হবে। 6 মাসের ঘর ভাড়া বাকি ছিল। সেখানে আর জায়গা হবে না জানতাম। রাজি হয়ে গেলাম। পেটের সন্তানটাকেও তো বাঁচাতে হবে। 50 বছর বয়সী বিপত্নিক ডক্টর সেন, যাকে বাবার মতো দেখতাম, তিনি একদিন রাতে নেশার ঘরে আমার শ্লীলতাহানি করলেন। দুর্বল শরীরে অনেক বাধা দেবার চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর। 2 চোখ বেয়ে জল পড়ছিল। অস্পষ্ট স্বরে বললাম, থাম তানিয়া, আর সহ্য করতে পারছি না। তানিয়া বলেই চলেছিল। পরদিন ভোরে একগুচ্ছ টাকার বান্ডিল সামনে রেখে বাচ্চার মতো কাঁদছিলেন ভদ্রলোক। টাকাগুলো নিলাম জানিস, সব যন্ত্রণা ভুলে ছুটলাম হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। ভোরবেলায় মারা গেছে তপন।
কেমন যেন দম বন্ধ লাগছিল আমার। তানিয়া সামনে বসে আরও কি বলছে যেন শুনতে পাচ্ছি না। চোখের সামনে বসে যে কথাগুলো বলছে তাকে যেন আমি চিনি না। কপাল জোরে একটা ভালো পরিবার পেয়েছিলাম বলে আজ পড়াশোনা শেষ করতে পেরেছি। পরিস্থিতি সহায় ছিল বলে ভালো চাকরিজীবী স্বামী পেয়েছি। নিজেও একটা চাকরি পেয়েছি, নইলে কে বলতে পারে তানিয়ার জায়গায় আমি থাকতাম না। তানিয়া চোখের জল মুছে বলল, অসহায়তার সুযোগ নিয়ে জোর করে যারা মেয়েদের সম্মান নষ্ট করে তাদেরকে কেউ কিছু বলে না, অথচ সেই মেয়েটির নাম হয় চরিত্রহীনা। পুলিশে রিপোর্ট করলি না কেন ডক্টর সেনের নামে? চিৎকার করে উঠলাম আমি। অদ্ভুতভাবে হাসল তানিয়া। আর রেপ হতে চাইনি বলে। সুখী গৃহকোণে থেকে বাইরের পৃথিবীটাকে, আকাশের চাঁদটাকে বড় সুন্দর মনে হয় রে। বাস্তব বড় ভয়ঙ্কর। 4-5 দিন অভুক্ত থাকলে এক থালা ভাতের জন্য বুকের আঁচল সরাতেও দ্বিধা করে না, এমন অনেককে দেখেছি। একটা নিরাবেগ স্বরে তানিয়া বলে চলেছিল। হাসপাতালেই অভুক্ত অবস্থায় 3 দিন পড়েছিলাম। একজন আয়া ওখান থেকে তুলে হাসপাতালেই আয়া মাসির কাজ জুটিয়ে দিল। অর্ক কিন্তু মরেনি, পেটের ভিতরে একটু একটু করে বড় হচ্ছিল। সম্পূর্ণ সুস্থভাবে জন্মালো ও। নতুন করে বাঁচার রসদ পেলাম। শুরু হলো বেঁচে থাকার লড়াই। তানিয়া মৃদু হাসল। যাত্রাপথটাও অতটা সহজ ছিল না। কয়েকজন ভালো মানুষের সাহায্য না পেলে হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম না। ওখানকার হেড নার্স নমিতাদি থাকার ব্যবস্থা করে দেন, আর ওনার উৎসাহেই আমার পড়াশোনা, চাকরি। ওখানেই নার্সিং ট্রেনিং নিলাম। ছেলেকে নিয়েই পরীক্ষা দিলাম, ভালো নম্বর নিয়ে পাশও করলাম। তারপর ওই হাসপাতালেই নার্স হিসেবে জয়েন করলাম। আমি বাকরুদ্ধ হয়ে অবাক চোখে তানিয়াকে দেখছিলাম। বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম মামা ট্রান্সফার নিয়ে দিল্লি চলে গেছে। মা আছেন বৃদ্ধাশ্রমে, অ্যামনেশিয়ার পেশেন্ট, কাউকে চিনতে পারে না। তারপর থেকে নিয়মিত ওখান থেকে মাকে টাকা পাঠিয়ে গেছি। ডক্টর সেন মনে করতেন বাচ্চাটা ওনার। ওনার মা মারা যাওয়ার পর তাই মাঝে মাঝেই আমাকে অনুরোধ করতেন সব ভুলে ওনাকে বিয়ে করতে। কিন্তু আমি জানতাম যে বাচ্চাটা ওনার না, তপনের। আর তাছাড়া বাবার বয়সী একজন মানুষ যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে, তার কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখ। হঠাৎ একদিন শুনলাম উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর ওনার সম্পত্তির এক অংশ আমার নামে করে গেছেন। উকিল এসে সব বুঝিয়ে দিয়ে গেলেন। হাসপাতালে যারা আমাকে ভীষণ ভালোবাসত তারাও এই ঘটনার পর আমাকে বাঁকা চোখে দেখা শুরু করলো। চরিত্রহীনার তকমা গায়ে সেঁটে দিল। আমি নাকি নিজের রূপ দেখিয়ে ডক্টর সেনকে ভুলিয়েছি, তারপর তার ভালো মানুষের সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছি। এত সব হওয়ার পরও আমি ভেঙে পড়িনি। লোকের নানা নোংরা কথা শুনেও আত্মহত্যা করিনি। যে টাকা ডক্টর সেন দিয়েছিলেন তা ওই হাসপাতালেই ডোনেট করে দিলাম। ছেলেকে হোস্টেলে ভর্তি করে দিলাম। আমি আমার ছেলের দায়িত্ব নিতে সক্ষম এখন, কারোর সাহায্য চাই না। একটা অদ্ভুত দৃঢ়তার সাথে কথাগুলো বলল তানিয়া। আমার সামনে যে তানিয়া বসে আছে সে জীবনযুদ্ধে জয়ী তানিয়া। আবেগে জড়িয়ে ধরলাম ওকে। আমাকে ক্ষমা করে দে তানু। ওকে কলেজে এই নামেই ডাকতাম। সময়ের সাথে সাথে তানু তানিয়া হয়ে গিয়েছিল। তানিয়া অঝরে কেঁদে ওঠে। কতদিন এই ডাকটা শুনিনি রে। কতক্ষণ ওইভাবে জড়িয়েছিলাম জানি না। সেলফোনটা বেজে উঠতে চমকে উঠলাম। তানিয়া উঠে ফোন ধরে 2-1 কথা বলে পাশে এসে বসল। বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছিল। সব ফর্মালিটিস শেষ করে কাল নিয়ে আসবো মাকে। মা এখন আমাকেও চিনতে পারে না রে। কলকাতায় থাকাকালীনই আমি এখানের একটা নার্সিংহোমে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্রুভাল হয়ে গেছে। জয়েন করব আগামী সপ্তাহে। মনের ভেতরে সব অন্ধকার কেটে গিয়েছিল। মনে হচ্ছে সেই কলেজ ক্যাম্পাসে বড় গাছটার নিচে বসে আছি দুজনে। হালকা গলায় বললাম, তানু, এত জায়গায় থাকতে এখানেই এলি কেন? তুই তো জানতিস এখানে সবাই তোর পরিচিত। মানে? তানিয়া আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, অজ্ঞাতবাসে আর থাকতে চাইনি। কলঙ্ক কখনো পিছন ছাড়ে না। যেখানে যাই না কেন আমার আগে সে যাবে। আর তাছাড়া আমি মনে করি না আমি কোনো পাপ করেছি। আমার সম্পর্কে লোকের ধারণা শুনে কষ্ট পাই না বা খারাপ লাগে না তাও নয়, কিন্তু কি জানিস, লোকের ধর্মই পরচর্চা করা। আমি জানি আমি কি, ব্যাস। আর পালিয়ে বাঁচতে চাই না রে। নিজের জায়গায় স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে থাকতে চাই। কে কি বলল আর পরোয়া করি না।
আমার ভেতরে একটা অদ্ভুত ভাবাবেগ কাজ করছিল, যেন শুধু এ জয় একা তানিয়ার নয়, সব নিপীড়িত মেয়ের জয়। তুই সব মেয়ের কাছে একটা উদাহরণ তানি। আমি এখন থেকে সবসময় তোর পাশে আছি। তানিয়া এবার আমার হাত দুটো ধরে বলল, একটা অনুরোধ করব? তুই তো কলেজে থাকাকালীন লেখালেখি করতিস, সময় পেলে আমার জীবনীটা লিখিস। যদি আমার গল্প শুনে একটা মেয়েও বাঁচার তাগিদ খুঁজে পায় নতুন করে, তবে ভাবব জীবনটা বৃথা যায়নি। তোর সম্মতি যখন পেয়েছি অবশ্যই লিখব। উচ্ছ্বসিত হয়ে ওর হাতটা আরও শক্ত করে চেপে ধরলাম আমি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।